শুরু করছি বাংলা বলছে। গতকাল থেকে 30 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, সমস্ত নজর করুণাময়ীতে। এসএসসি দফতর, আচার্য সদন তার বাইরে, কারণ গতকাল রাতভর সেখানে চলেছে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ। গতকাল অর্থাৎ 21শে এপ্রিল যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের আশ্বাস ছিল, কিন্তু গতকাল আপনারা সবাই জানেন যে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের যে বৈঠক, সে বৈঠক ফলপ্রসূ হয়নি এবং এসএসসির তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে, তা মানতে নারাজ চাকরিহারারা। এবং এরপরে যত সময় গড়ায় ততই বড় আকার ধারণ করে এই বিক্ষোভ অবস্থান, যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা গিয়ে এই আন্দোলনের পাশে দাঁড়ান এবং গোটা রাতই কালকে চলে অবস্থান। এসএসসির চেয়ারম্যানকে কার্যত ঘেরাও করে রাখা হয়। যে খাবার দাবার এসএসসি দফতরের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেই সমস্ত খাবার দাবার সেখানে নিয়ে যেতে দেন না চাকরিহারারা। অন্যদিকে শৌচালয় বন্ধ করে রাখা হয়েছে, অমানবিক আচরণ করছে পুলিশ প্রশাসন, এমন অভিযোগে ফেটে পড়েন চাকরিহারারা। এরপর আজ সারা দিন ধরেই আমরা দেখেছি যে নানাবিধ ঘটনা প্রবাহ। আমরা দেখেছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করছেন এই অবস্থান বিক্ষোভ তুলে যার যার চাকরিতে যোগ দিতে, কিন্তু জট এখনো পর্যন্ত কাটার ইঙ্গিত নেই। কিছুক্ষণ আগে দ্বিতীয়বার বৈঠকে ঢুকেছেন চাকরিহারারা এবং তারা কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেদিকে আমরা নজর দেব। তার আগে একবার চোখ রাখবো গতকাল থেকে আজ অবধি এই চাকরিহারাদের বিক্ষোভ এবং সরকারের অবস্থান এক নজরে। সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় 26,000 চাকরি বাতিল। তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়, চলছে চাকরিহারাদের বিক্ষোভ, আন্দোলন, অবস্থান। 21শে এপ্রিল ডেডলাইন বেরিয়েছে। শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মতো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারই প্রতিবাদে সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্লোগান। মঙ্গলবার চাকরিহারাদের সেই বিক্ষোভের ঝাঁঝ বাড়ে আরো কয়েক গুণ। বিক্ষোভ, আন্দোলন, ধর্ণা, এসএসসি ভবন ঘেরাও, অবস্থানে অনড় চাকরিহারারা। আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা আর কিছু চাই না, আমরা যোগ্য প্রার্থী, আমরা কোনো অন্যায় করিনি। কারণ সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভয় পান, সেই মিরর কপি যেন প্রকাশ করে দেন। যতক্ষণ না শুরু হচ্ছে আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখবো। সোমবার চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই বিবৃতি দেন কমিশনের চেয়ারম্যান। জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে এসএসসি। তবে কি তালিকা প্রকাশ হবে না? যোগ্য অযোগ্য আলাদা হবে না? বিক্ষোভরত চাকরিহারারা যখন এই প্রশ্ন তুলছেন, তখনই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়ে দিলেন কোনো তালিকা প্রকাশ হবে না। এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। চাকরিহারাদের নয়া শর্ত, হয় যোগ্যদের তালিকা, নয় অযোগ্যদের বরখাস্ত। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এখন তাদের দাবি, তালিকা যদি এসএসসি প্রকাশ না করে তাহলে যেন কমপক্ষে তারা যারা অযোগ্য, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাদেরকে সিবিআই অযোগ্য বলে যে তালিকা দিয়েছিল, সেই অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে বহিষ্কার বা টার্মিনেশন লেটার জারি করে এসএসসি। চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর। এর আগেও চাকরিহারাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও এই একই বার্তা মুখ্যমন্ত্রীর। যদিও মমতার কথায় আশ্বস্ত নন চাকরিহারারা। কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
আমরা আর কত আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা আন্দোলন করতে পারবো। এতদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? এতদিন কেন ভাবেননি এটা নিয়ে? এতদিন তো ভাবতে হয়েছে। বিক্ষোভের মাঝেও কখনো কখনো সুর নরম চাকরিহারাদের। ঘেরাও থাকলেও আচার্য ভবনে খাবার ওষুধ না আটকানোর সিদ্ধান্ত নেন তারা। চেয়ারম্যান অসুস্থ হলে জটিলতা বাড়বে, তাই শান্তিপূর্ণ কৌশলে আন্দোলনের সিদ্ধান্ত শিক্ষকদের। এদিকে এসএসসি ভবনের বাইরে আন্দোলনের আবহে মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও বিক্ষোভের আঁচ। সোমবার থেকে অবস্থান ও আমরণ অনশনে 8 জন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি অনশনকারীদের। কোন পথে আন্দোলন? যোগ্য অযোগ্য বাছাই কিভাবে? চাকরিহারাদের পরবর্তী কর্মসূচি বাকি। মুখ্যমন্ত্রীর কথা মতো স্কুলে যাবেন নাকি আন্দোলন বিক্ষোভ অনশনের পথেই হাঁটবেন, উঠছে প্রশ্ন। যদিও ইতিমধ্যে ডিআইদের চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি শিক্ষা দপ্তরের। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চাকরিহারা শিক্ষক ওবায়দুর রহমান। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা এবং কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যে বামেদের তরফ থেকে অতনু চ্যাটার্জি এবং অর্ক নাগ আইনজীবী তারা এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। অতনু চ্যাটার্জি তিনিও আইনজীবী। আমি প্রথমে চলে যাব শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এসএসসি দফতরের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুভঙ্করের কাছে চলে যাব। শুভঙ্কর, কি চলছে সেখানে এবং জট কাটার কোনো ইঙ্গিত রয়েছে কিনা প্রথমত? দ্বিতীয়ত, এই যে 3টি তালিকার কথা বলা হচ্ছে এসএসসি সূত্রে, যেটা জানা যাচ্ছে যে কিভাবে এই তালিকা দেওয়ার কথা ভাবছে এসএসসি? দেখো, প্রথমেই আসি যে জট কাটার যে বিষয়টি বলা হচ্ছে সেটি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ আমরা দেখলাম যে তিনি সাংবাদিক বৈঠক করে জট কাটানোর ব্যাপারে কিন্তু একটু অগ্রণী ভূমিকা নেওয়ার চেষ্টা করলেন। যদিও তারপরেও বরফ গলেনি। তিনি জানিয়েছেন যে এই শিক্ষকদের কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে কাজ সেটি হচ্ছে স্কুলে ফিরে গিয়ে ওই ছাত্রদের বা ছাত্রীদের সেটা তাদেরকে ক্লাস করানো। কেননা 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় রয়েছে তাদের হাতে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রাজ্য সরকার মানবিক অত্যন্ত এসব শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং অতি দ্রুত রিভিউ পিটিশন দাখিল করা হবে শীর্ষ আদালতে। সেই মতোই কাজ চলছে। তাদেরকে ধৈর্য ধরতে বলা হচ্ছে। শিক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে বার্তা দিয়েছেন। কিন্তু কোনো জায়গায় গিয়ে কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা যোগ্য, একদম যোগ্য, তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের তারপরেও ভীতি কাটছে না। এই কারণেই যে লিস্ট যদি প্রকাশিত না হয় তারা বুঝতে পারছেন না যে তারা আদতে যোগ্য না অযোগ্য তালিকায় পড়ে যাচ্ছেন। তারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে তারা এটিও জানাচ্ছেন গতকাল যে বিষয়টি নিয়ে আমরা এটা নিয়ে চর্চা দেখেছি। আমি এই মুহূর্তের কি পরিস্থিতি, এই মুহূর্তে জট কাটার কোনো সম্ভাবনা আছে কিনা, আজকে যে আবারও বৈঠক তাতে জট কাটার কোনো ইঙ্গিত মিলেছে কিনা, সেটা খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করছি। না দেখো, এখনো পর্যন্ত কিন্তু চাকরি হারা বা বলা যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের তরফ থেকে এখনো সাংবাদিক বৈঠক বা সংবাদ মাধ্যমের সামনে এসে এ বিষয়ে বলা হয়নি। তবে তারা কিন্তু জবাব দিয়ে চাইতে গিয়েছিল এসএসসির কাছে যে এসএসসি কি করতে চলেছে। কেননা শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে কোনো রকম কোনো তালিকা কিন্তু প্রকাশিত হবে না। এসএসসির তরফে যে তালিকা দেওয়া হবে সেটি কিন্তু সরাসরি শিক্ষা দপ্তরে যাবে। সেটি কোনোভাবেই কোনো চাকরি বা চাকরি হারা কোনো যোগ্য প্রার্থী তাদের কাছে কিন্তু যাওয়ার কথা নয়। এখানে সেখানে দাঁড়িয়ে চাকরি হারারা তারা কিন্তু জানাচ্ছেন তাদেরকে জানাতে হবে যে এই মুহূর্তে কি তালিকা তৈরি হচ্ছে যাবতীয়টা। এবং আমরা একটু আগে যে খবর দেখিয়েছি মৌপিয়াদি এক্সক্লুসিভলি, যে 3টি পর্যায় বা 3টি ভাগে কিন্তু এই তালিকা এসএসসি প্রকাশ করতে চলেছে এসএসসি সূত্রে খবর। যেমন প্রথমটি, যেখানে একেবারে নিষ্কলঙ্ক বা বলা যেতে পারে যোগ্য যারা ছিলেন তার নাম থাকবে। একেবারে যোগ্য কাদের বলা হচ্ছে? যাদের ওএমআর শিটে কোনো সমস্যা নেই, যাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সিলিং থেকে শুরু করে ওরিয়েন্টেশন চাকরি যাবতীয় হয়েছিল। তারপরে কারা? যাদের ওএমআর শিট ট্যাম্পার হয়েছিল, ওএমআর শিটে কোনো না কোনো সমস্যা রয়েছে এবং তাদেরও ওরিয়েন্টেশন বা বলা যেতে পারে যে কাউন্সিলিং সেখানেও বেশ কিছুটা বিস্তর গ্যাপ চলে গিয়েছে। এই একটা তালিকা। তার পরবর্তীতে একেবারে যারা অযোগ্য তাদের তালিকা। এই অযোগ্য কারা বলা হচ্ছে তার আগে আমি বলি যে মাঝের যে কথা বললাম সেখানে কিন্তু 5090 জনের মতো রয়েছেন যাদের কিন্তু ওএমআর শিট ট্যাম্পার হয়েছে বলে সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছিল, যদিও সেটি প্রমাণিত নয়। তারপরে যে শেষ তালিকার কথা বলা হচ্ছে যারা সম্পূর্ণ অযোগ্য, সেখানে কিন্তু আমরা আগেও দেখেছি স্পষ্ট করে সুপ্রিম কোর্টের থেকে বার্তা দেওয়া হয়েছিল 1200-র কিছু বেশি শিক্ষক শিক্ষিকা যাদের সম্পূর্ণভাবে তারা অযোগ্য, তাদের যাতে কোনোভাবেই
চাকরিতে যোগ দিতে দেওয়া না হয় সেই তালিকাও কিন্তু এসএসসি পাঠাচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে এসএসসি স্পষ্ট করে দিতে চাইছে মূলত কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু সেইটা কোনোভাবেই এইসব চাকরিহারা যোগ্য যারা রয়েছেন তাদের হাতে তারা দিতে চাইছেন না, সরাসরি স্কুল শিক্ষা দপ্তরের হাতে দিতে চাইছেন, তারা দেবেনও। এবং সেই তালিকায় ডিআই অফিসের কাছে আজকে যে চিঠি গিয়েছে মনে করা হচ্ছে সেই তালিকায় কিন্তু ডিআই অফিসের কাছে ভাগ ভাগ করে শুভঙ্কর 23টি জেলা ডিআই রয়েছে। শুভঙ্কর, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং এই মিটিং সেরে বেরিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা, তারা কি বলেন, তাদের কি মতামত এবং কোনো জট কাটার কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে কিনা সেই সম্পর্কে তোমার কাছ থেকে আমরা আপডেট নেব। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি ওবায়দুর রহমানের কাছে প্রথমে আসি। ওবায়দুর, আমরা দেখেছি যে গতকাল সবাই আপনারা আশা করেছিলেন যে কালকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে, কিন্তু এই যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা প্রকাশের দাবি, এবং তারপর কালকে আপনিও রাজ্যে গেছেন। হ্যাঁ, আমিও রাজ্যে গেছি। আমি করুণাময়ীতে আচার্য সদনের সামনে রাতে সারা রাত থেকেছি। সেখানে কোনো রকম সুবিধা সরকার থেকে কোনো রকম ব্যবস্থা করা হয়নি। আমাদের অনেক ম্যাডামরা ছিল, ম্যাডামরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবুও আমাদের যে লড়াই, আমাদের যে অধিকারের লড়াই, আমরাও একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং এখানে সংবিধান আছে, আমাদেরও সাংবিধানিক কিছু অধিকার আছে। আমরা সাংবিধানিক অধিকার আমরা ফিরে পেতে চাই। যে অধিকার আমাদের ক্ষুণ্ণ হয়েছে, আমরা যে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার যে চাকরি পেয়েছি সেটাও কিন্তু আমাদের অধিকার। সে আর্টিকেল 14 হোক বা আমাদের মৌলিক অধিকার হোক, এটা আমাদের অধিকার। আমরাও আমাদের অধিকার রিভিউ পিটিশন হোক, আমাদের যে পিটিশনার আছি, আমাদের যে লয়ার আছেন, তাদের সাথে পরামর্শ করে আমাদের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমরাও সেই অধিকার ফিরে পেতে চাই। তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব, আইনি লড়াই। আমি আসবো, আমি শঙ্কুদেবের কাছে আসি। শঙ্কু, আমরা গতকাল থেকে যে চিত্র দেখতে পাচ্ছি এবং যে অভিযোগ, যে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল 21শে এপ্রিল তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তারপর যে ফর্মুলা দেওয়া হলো যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে, তাই নিয়ে তারা আপত্তি জানালো। এবং তারপর আমরা দেখলাম গতকাল রাতে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো এই এসএসসি দফতরের সামনে। এসএসসি চেয়ারম্যান, তাকে ঘেরাও করে রাখা হলো, খাবার দাবার নিয়ে যাওয়া নিয়ে সেখানে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। চাকরিহারাদের যেটা অভিযোগ যে সেখানে মিনিমাম শৌচালয়, বহু মহিলা চাকরিহারা তারা সেখানে ছিলেন, কিন্তু শৌচালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, অমানবিক আচরণ করা হয়েছে এমন অভিযোগ। দেখুন, আন্দোলনের মাধ্যমে যে নেত্রী উঠে এসেছেন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কোনো গণতান্ত্রিক আন্দোলনকে তার পুলিশ এভাবে অ্যাড্রেস করবে এটা কাঙ্ক্ষিত নয়। এটা ফ্যাসিস্ট অ্যাপ্রোচে তার পুলিশ অপারেট করছে। এর আগে লাথি মেরেছে শিক্ষকদের, তারপরে এখন যেভাবে বায়োটয়লেট মহিলাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, টয়লেট রুমে তালা চাবি লাগিয়ে দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, রোদে উপরে ত্রিপল টাঙাতে দেওয়া হচ্ছে না, এটা আমার মনে হয় যে এটা খুবই ভুল, অন্যায় আচরণ হচ্ছে। একটা ফ্যাসিস্ট সরকার এরকম আচরণ করেন। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের কাছে যে বাবা, আপনারা তো দফায় দফায় বলে এলেন যে কোনো যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, লিস্ট নাই আপনাদের কাছে, যার জন্য এই কাণ্ড ঘটেছে। তো আমার বক্তব্য, এখন সেই লিস্টটা কোথা থেকে বেরোচ্ছে? আগে তো সেটা এরপর তদন্ত করতে হবে যে লিস্টটা বার করছে কারা কারা, কারা চেপে রেখে দিয়েছিলেন, এবং অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে এই যোগ্য ছেলে মেয়েদের রাস্তায় বসে থাকতে হচ্ছে তার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে দেখেছি ব্রাত্যবাবুর রিয়াকশন, তিনি বলেছেন স্পষ্ট করে যে 2 দফায় 3 দফায় আইনি প্রক্রিয়া মেনে হবে। তাহলে 3 দিন আগে যখন এদেরকে ডেকেছিলেন তখন লয়ারদের সাথে কথা বলেই বলতে পারতেন যে ভাই, আমরা একদম ডিরেক্টলি রিভিউ পিটিশন এটা জমা দেবো, আমরা এখন আলাদা করে এটা পাবলিশ করতে পারবো না। তাহলে তো আজকের পরিস্থিতি তৈরি হতো না। ওরা তো কোঅপারেট করেছিল। আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকলেন, একরকম কথা বললেন, আপনি আপনার চেম্বারে ডাকলেন আর একরকম কথা বললেন, আপনি আজকে সকালে একরকম কথা বলছেন, বিকালবেলা এখন আপনাদের চ্যানেলে জানছি 3টে আলাদা আলাদা লিস্ট হবে। ফলে পুরো কেসটা নিজেরাই ঘেঁটেছেন। আমার বক্তব্য হচ্ছে, যারা এই চুরি ডাকাতি করেছে তার মধ্যে তো আপনারা নেই। আজকে যিনি এসএসসির চেয়ারম্যান আছেন তার তো দায় নেই, তিনি তো চুরি করেননি। আজকে যে এডুকেশন মিনিস্টার আছে তার তো কোনো এরিয়া অফ ইন্টারেস্ট নেই। তো আপনাদের প্রকাশ করে দিতে লিস্ট কি অসুবিধা? আমি আসবো, ইতিমধ্যে অতনু এবং অর্ক দুজনেই আমার সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি অর্কর কাছে আসি। অর্ক, 21শে এপ্রিল এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা বার করবে এমনটাই কথা ছিল,
এরপরে থার্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা দেওয়া হবে, এই সমস্ত ফর্মুলা এলো এবং তারপর আমরা দেখলাম যে যেটা মানতে চাকরিহারারা তারা অস্বীকার করলেন। তাদের একটাই বক্তব্য যে এই আনসার্টেনিটি আর কতদিন এবং এই আনসার্টেনিটি কেন? দেখুন, এই যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি হবে, এই যোগ্য অযোগ্য তালিকার কিন্তু কনসেপ্টটা সেটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, আমার যতদূর ধারণা এসএসসির উকিলরা যেটা বলেছেন আদালতে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে দে হ্যাভ রিলাইড আপন আ রিপোর্ট ফাইলড বাই দি সিবিআই ইন 2022। তো সিবিআই এর যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্ট, কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে এসএসসি কে কিন্তু তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়নি, তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই কে। সিবিআই এর কাজ ছিল টু ফাইন্ড আউট যে কারা কারা পয়সা, দেখুন আজকে যদি আমি প্রিভেনশন অফ করাপশনের কথা বলি, 21 এপ্রিল যে তালিকা দেওয়া হবে এই আশ্বাস তো ছিল না। আমি আমাকে জাস্ট এই পয়েন্টটা নিয়ে কেউ আলোচনাই করছে না পর্যন্ত করা হবে, এই পয়েন্টটা নিয়ে কেউ আলোচনা করছে না, যেটা সুপ্রিম কোর্টের কনসেপ্ট অফ টেন্টেড ও নন টেন্টেড। সেটা হচ্ছে যে যদি আজকে একটা কোনো পলিটিক্যাল লোক বা গভর্নমেন্টের লোক ঘুষ নিয়ে থাকে, যার জন্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে তার এগেইনস্টে মামলা হবে, তাহলে তো ঘুষটা কেউ তাকে দিয়েছে। এবার এই ঘুষটা যদি কেউ তাকে দিয়ে থাকে, তাহলে যে ঘুষটা দিয়েছে, তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে টাকা নিয়েছেন তাতে তারা যাতে তৃণমূল নেতাদের বাড়িতে না যায় সেজন্য চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটা পড়াশোনার কথা, আতঙ্কি করছেন। এবারে পয়েন্টটা হচ্ছে যে যারা দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা, কিন্তু সিবিআই টুক আ স্ট্যান্ড যে আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করব না। এবারে যদি তাদের বিরুদ্ধে এফআইআর না করা হয়, তাহলে এই টেন্টেড আনটেন্টেডটা তো একটা হাওয়া থেকে আসতে পারে। তাহলে এইবারে যদি আমরা ক্রিমিনাল প্রসিডিংসে যাই বা যদি চার্জশিটে রিলাই ব্যাক করি, তাহলে আমরা এই চার্জশিটে রিলাই ব্যাক করা বা ক্রিমিনাল প্রসিডিংসে গিয়ে টেন্টেড আনটেন্টেডটা ভাগ করাটা একটা আউট অফ দ্য ব্লু। আমি অতনুর কাছে আসবো। অতনু, গতকাল আমরা এই আচার্য সদনের বাইরের যে চেহারা দেখি, এটা অনেকটা মনে করিয়ে দিচ্ছিল যে স্বাস্থ্য ভবনের বাইরে যে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছিল তার কথা, এবং যত রাত গড়াচ্ছিল আমরা দেখছিলাম যে ক্রমশ আরো বিক্ষোভে ফেটে পড়ছেন চাকরিহারারা। সেখানে জল নিয়ে পৌঁছে যাচ্ছেন সজল ঘোষরা, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আরজি করের আন্দোলনের জুনিয়র ডাক্তারদের একাংশ, তারা সেখানে পৌঁছে গেছেন। দেখুন, আচার্য ভবন না বলে আমার মনে হয় যা গতি প্রকৃতি চলছে এটাকে আশ্চর্য ভবন বলা উচিত। 2014 হোক, 17 হোক, 22 হোক, যার যে কটা পরীক্ষা হচ্ছে এরা নিতে পেরেছে বা নিয়োগের জায়গা ছিল, কোনো পরীক্ষাতে কারোর নিয়োগ হয়নি। একটা নিয়োগ করতে পারলো 2016, তাতে হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট অবধি সবার অবজারভেশন যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এত পরিমাণ দুর্নীতি হয়েছে, চাল আর কাকরকে বেছে আলাদা করা যাচ্ছে না। চাল আর কাকরকে বাছা না পারার জন্য খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণ প্যানেল হচ্ছে কি আজকে বাতিল হয়েছে। এখন খুব পরিষ্কারভাবে একটা জিনিস বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং বলে গল্পটা এখন নতুন করা হচ্ছে। আচ্ছা মৌপ্রিয়াদি, এই মামলাটা তো প্রথম দিনই হাইকোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যায়নি, সুপ্রিম কোর্টে যায়নি, হাইকোর্ট হয়েছে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকার, এসএসসি পর্ষদ, তিনজন আজ অব্দি কেউ এফিডেভিট করে বলতে পারলো না যে থার্ড কাউন্সিলের বাইরেগুলো হচ্ছে আমরা মানবো না, থার্ড কাউন্সিলিং অব্দি বৈধ। এতদিন এই তথ্যটা, এই ফ্যাক্টটা এলো না। আজকে দাঁড়িয়ে যখন দেখছেন যে মানুষ, টিচাররা আন্দোলনে নেমেছেন, তখন বলছে থার্ড কাউন্সিলিং অবধি আমরা বৈধতা দেবো, বাকিটা বৈধতা দেবো না। তাহলে এই থার্ড কাউন্সিলিং এর পরে যেগুলো হয়েছে আসলে কি হয়েছে? আসলে খুব পরিষ্কার কথা, চাকরি বিক্রির মেলা বসিয়েছিল তৃণমূল কংগ্রেস। যখন যখন যেরম দর উঠেছে, তখন সেরম কাউন্সিলিং করে নতুন করে নিয়োগপত্র হাতে দেওয়া হয়েছে। আসবো অতনু, এবং অতনু যে পয়েন্টটা তুললো যে এতদিন অবধি থার্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা বার করার থিওরিটা ছিল না, যখন একদম কোণঠাসা অবস্থা, তখন কি কোথাও দায়সারা ভাবে একটা তালিকা বের করে মুখ রক্ষা করতে চাইছিল এসএসসি, যাতেই নারাজ হন এই চাকরিহারারা, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি লাগাতার ধর্ণা অবস্থান চলছে। আমি অশোকদার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী শাশ্বতী। আমি শাশ্বতীর কাছে চলে যাব। শাশ্বতী, আজকে যে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিরা তারা কি বললেন? জট কি কাটার কোনো ইঙ্গিত পাওয়া গেল নাকি আন্দোলন জারি থাকবে?
জারি রাখবেন এই যোগ্য শিক্ষক চাকরিহারারা এবং তাদের যেটা দাবি ছিল যে বিষয় নিয়ে এসএসসি ভবনে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন, যে চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করে যে বিষয়টি পরিষ্কার হতে চেয়েছিলেন যে তাদের সঙ্গে যাতে কোনোভাবে অযোগ্য চাকরিহারারা কাজ না করেন, তারা কোনোভাবেই সেই অযোগ্য চাকরিহারাদের সঙ্গে স্কুলে যেতে চান না, সেই বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়ার জন্যই তারা আজকে 8 জনের প্রতিনিধি তারা দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে এসএসসি এবং সেখান থেকে যে বিষয়টি পরিষ্কার হয়ে আসে একটি তালিকা নির্ধারিত করা হচ্ছে যেখানে প্রায় 15,400 জনের কাছাকাছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং সেই লিস্ট ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হবে এবং তার উপর ভিত্তি করেই আগামী দিনে তারা স্কুলের যে কর্মসূচি তা আবারও চালু করতে পারবেন এবং যেরকম নির্দেশিকা রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবেন, সেই অনুযায়ী তারা কাজ করতে পারবেন এবং তাদের বেতন দেওয়া হবে। এই বিষয়টি পরিষ্কার করতেই তারা আজকে গেছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। তবে এখনো পর্যন্ত এই সামান্য তালিকার উপর ভিত্তি করে তারা আন্দোলন তুলতে চাইছেন না। তারা দাবি করছেন যে এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কারণ তারা কোনোভাবেই অযোগ্য শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে কাজ করতে চান না। সেই বিষয়টি যাতে পরিষ্কার করা হয় আইসিসির তরফ থেকে সেই দিকে জোর দিতেই এই আন্দোলন জারি থাকবে এবং চেয়ারম্যানকে যেরকম তারা ঘেরাও করে রেখেছেন গতকাল থেকে সেরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এসএসসি ভবনের সামনে। শাশ্বতী, ধন্যবাদ। শাশ্বতী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমি অশোকদার কাছে চলে যাব। অশোকদা, এরপর এই চাকরিহারা শিক্ষকরা যেটা বলছেন যে অ্যাটলিস্ট যারা অযোগ্য তাদের নির্দিষ্ট করে তাদের টার্মিনেট করা হোক, এবং এই মুহূর্তে শাশ্বতী আমাদের যে আপডেট দিলেন, যেটা একটু আগে ব্রাত্য বসুও বলছিলেন 17,206 যে সংখ্যাটা, এখন আমরা এ পর্যন্ত যা ইনফরমেশন পাচ্ছি সেটা 15,000-এর কাছাকাছি নেমে এসেছে। মৌপিয়া, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রাহুল গান্ধী মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে যে চিঠি লিখেছিলেন সমগ্র ব্যাপারটিতে হস্তক্ষেপ করতে আবেদন জানিয়ে, সেখানেও তিনি একই কথা লিখেছিলেন যে টেইনড আর আনটেইনড এক পংক্তিতে বসতে পারে না। তিনি যোগ্য চাকরিহারা শিক্ষকদের হয়ে সওয়ালটা করেছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আদালত তো বারংবার করে বলছিল যে ডিমার্কেশনটা করুন, যদি তালিকা থাকতোই তাহলে আদালতে দিলেন না কেন, আর যদি তালিকা না থাকে তাহলে আশ্বাস দিলেন কেন, আশ্বাস দিতে গেলেন কেন, আশ্বাস দিয়ে নতুন করে জট পাকালেন কেন? মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয়, এত ভুল হওয়ার পরেও যারা শিক্ষা নিতে পারে না। মৌপিয়া, আরেকটা খুব ভয়ঙ্কর কথা, এটা শুধু গতকালের কথা নয়, এই এদের অবস্থান যেদিনকে চলছিল, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদের জন্য জল নিয়ে গেছিলেন, তারা জল চেয়েছিলেন, জল নেই, পানীয় জল। সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে যে আপনারা ইনস্টিগেট করছেন জল দিয়ে। ভাবা যায়, জল দিয়ে ইনস্টিগেট করা, কোট অ্যান্ড কোট, এই ভিডিও সকলে দেখেছে। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে পর্যন্ত জল দিতে বাধা দেওয়া হয় না। যে সরকার, যে প্রশাসন এই আন্দোলনকারীদের জল মুখে দিতে তুলে দিতে পারছেন না, তারা যদি আশ্বাস দেন চাকরি ফিরিয়ে দেবে, বিশ্বাস করবেন? একটা মৌপিয়া বলবো, এইরকম একটা ঘটনা সারা ভারতবর্ষের, আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে বিজেপি সাইড লাইনে বসে থাকা রিজার্ভ ব্যাংকের শঙ্কুর মতন নেতাদের তারা আন্দোলন করছে বলছে, কিন্তু মেদিনীপুরের মেজো খোকা ফেসে যাবে বলে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এ নিয়ে টু শব্দটি করছে না, একেবারে টু শব্দটি করছে না। এটাই খুব সত্যি কথা। আমরা বারংবার চাই যোগ্য চাকরিহারা শিক্ষকরা তাদের চাকরি ফিরে পান এবং এই সরকার ভুল থেকে শিক্ষা নিক। আমি আসবো এক সেকেন্ড, আমি ওবায়দুর রহমানের কাছে আসবো। এই যে ডিআই অফিসে লিস্ট পাঠানো হচ্ছে যোগ্যদের লিস্ট, এবং তাদের বেতন যে আটকাবে না সেই সম্পর্কেও আশ্বাস আসছে। আমি একটু আপনার কাছে আপনাদের যে এই মুহূর্তের মনের অবস্থাটা সেটা বোঝার চেষ্টা করব, এবং ঠিক কী কারণে আপনাদের সংশয় যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের বেতন বহাল থাকাটাও সেটাও আপনাদের জন্য যথেষ্ট নয়। এটা একটা, আমরা এতদিন সম্মানের সহিত যে চাকরিটা পেয়েছিলাম এবং করে আসছি, এখন সেটা হয়ে গেছে যে অস্থায়ী আমরা এখন শিক্ষক হয়ে পরিণত হয়েছি, যে ডিসেম্বর পর্যন্তই আমাদের শিক্ষকতা চাকরিটা থাকছে এবং তারপরে অনিশ্চিত কি হবে সেটা সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে পরীক্ষা হবে তার উপরে নির্ভর করছে। কিন্তু আমরা যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছি, এরকম অনিশ্চয়তা আসবে কেন? তাহলে এর জন্য দায়ী কে? ভ্যালিড পয়েন্ট অর্ক। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা এই অনিশ্চয়তার মধ্যে কেন যাবেন? এবং যখন এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্য নির্ধারণের কোনো কংক্রিট ফর্মুলা সেটা বার করা যাচ্ছে না।
দেখুন, আপনি যদি অর্ডার আন্ডার রিভিউ, যেটা রিভিউ করা হবে বলা হচ্ছে 4 এপ্রিলের অর্ডার, সেটা দেখেন সেখানে দুটো কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে। একটা বক্তব্য হচ্ছে যে যদি কেউ টেন্টেড হয়ে থাকে তাহলে সে পরবর্তীকালের রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবে না, আর যদি কেউ আনটেন্টেড থাকে তাহলে তারা পরবর্তীকালে পার্টিসিপেট করতে পারবে, পুরনো চাকরিতে ফেরত চলে যেতে পারবে ইত্যাদি। আবার আরেকটা জায়গায় বলা হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড ভাগ করা যাচ্ছে না, যে কারণে আমরা পুরোটাই বাতিল করে দিলাম। এই যে একটা সিস্টেম্যাটিক ডিফারেন্স অফ অ্যাপ্রোচ ইন দি জাজমেন্ট, আর যেটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, ওই জাজমেন্টটা 53টা প্যারাগ্রাফের 50 নম্বর প্যারাগ্রাফটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি 1 থেকে 49, 1 to 49 প্যারাগ্রাফে কি বলা হলো প্রচুর কারাপশন হয়েছে, ক্রাইম হয়েছে, আনটেন্টেড টেন্টেড নিয়ে প্রচুর বক্তব্য করা হলো। আলটিমেটলি 50th প্যারাগ্রাফে গিয়ে বলা হলো যে এই আগের 1 থেকে 49 প্যারাগ্রাফে যা বলা হয়েছে দ্যাট উইল হ্যাভ নো বিয়ারেন্স ইন দি ক্রিমিনাল প্রসিডিংস। তাহলে 1 থেকে 49 নিয়ে কি আলোচনা? সুপ্রিম কোর্টের যে রায়ের কথা হচ্ছে অর্ক বলছে, সেই রায়ের যদি আপনি দেখেন প্রত্যেকটা ছত্র একদম ঝরঝরে ইংলিশে পরিষ্কার করে বলা আছে। অর্ক 50 নম্বর প্যারার কথা বললো, আমি 42 প্যারার কথা বলছি পরিষ্কার। আমি 10 সেকেন্ড সময় নেব এটা পড়তে, বেশি বড় না। In spite of the factual background and the credible evidence indicating irregularities, WBSSC initially did try and cover up the lapses and illegalities. The cover-up itself has made the verification and ascertaination more difficult or rather impossible. এমনভাবে হচ্ছে এরা ক্যামোফ্লেজ করে দুর্নীতিটা করলো যে কে যোগ্য আর কে অযোগ্য এই জায়গাটাই হচ্ছে কি আর ধরার জায়গা নেই। এর আগে তো মহামান্য কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বারবার সুযোগ পেয়েছে, পর্ষদ, এসএসসি, রাজ্য সরকার সবাই সুযোগ পেয়েছে বলবার যে এফিডেভিট দিয়ে বলো যে কতজন যোগ্য কতজন অযোগ্য। একবার সিবিআই এর হচ্ছে সিবিআই এর উপর রিলাই করছে, সিবিআই বললে 5000, সিবিআই বললে 6000, সিবিআই বললে 8000। তা পরীক্ষাটা তো সিবিআই নেয়নি, পরীক্ষাটা তো নিয়েছিল এসএসসি। তাহলে এসএসসি ওয়াজ সাপোজ টু প্রিজার্ভ দি ওএমআর শিটের মিরর ইমেজ অফ দি ওএমআর শিট, তাহলে সেইগুলোকে প্রিজার্ভ করা গেল না। আজকে দাঁড়িয়ে কি করে হচ্ছে, কোন রাস্তায় বার করা হবে? আর একমাত্র এখন যে যোগ্য অযোগ্য বাছাইয়ের রাস্তা একটাই রয়েছে, যে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সবার ওএমআর শিট প্রকাশ করার। পর্ষদে গায়ে তো নেই। আমরা দেখছি আলু কাবলির দোকানে হচ্ছে প্লেটের নিচে ওএমআর শিট, জানি না কোন স্টুডেন্টদের ভাগ্য ওখানে চলে গেছে। আমার এখানেই শঙ্কুর কাছে প্রশ্ন, যে শঙ্কু, ওবায়দুর রহমানদের যে বক্তব্য, যে হতাশা, যে অনিশ্চয়তা, তাদের যে ক্ষোভ, সেটা ডেফিনেটলি জাস্টিফাইড, যেটার কারণে তারা এখনো পর্যন্ত তারা মানে না আঁচালে বিশ্বাস নেই এরকম একটা অবস্থানে তারা পড়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাদের সলিডারিটি দেখিয়ে যে সমস্ত সংগঠন তারা এই আন্দোলনে যাচ্ছেন, তাদের কি সদিচ্ছা আছে? তারাও কি চান যে এই সমস্যাটার সলিউশন বেরোক, নাকি আসলে রাজনীতি করা সেটাই লক্ষ্য? দেখুন মৌপিয়াদি, আপনার যে সরাসরি টার্গেট যারা যে রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে গিয়ে দাঁড়াচ্ছেন বা সংগঠন দাঁড়াচ্ছেন তাদের দিকে, কিন্তু তাদেরকে সরিয়ে বা তাদেরকে রেখেও এই ছেলেদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে না। কারণ ক্রাইমটা এত কঠিন লেভেলে হয়েছে, ব্যাপারটা এই জায়গায় রাজ্য সরকার নিয়ে চলে গেছে। এরা সরাসরি খুন করে দিয়েছে, খুন করে দেওয়ার ফলে ডেড বডিকে আপনি বাঁচাবেন কি করে, এই জায়গায় নিয়ে চলে গেছে। তার মানিক ভট্টাচার্য যে গ্রেপ্তার হয়েছিল, সে আমার ল কলেজের প্রিন্সিপাল ছিল, হ্যাঁ অর্কর ল কলেজের প্রিন্সিপাল। সে তো বুদ্ধিমান, হ্যাঁ অতনুরও, সে তো সেই হচ্ছে মহাকালপিট। সে বুঝে যে এই জিনিসটা যদি তৈরি করা যায় তাহলে যোগ্য অযোগ্য বাঁচা যাবে না, অযোগ্যদের সামনে রেখে যোগ্যদেরকে সে পাস করিয়ে দেবে আর বাকি টাকাটা খেয়ে পালিয়ে যাবে। সেইটাই তো মাথা। সে তো লয়ের এই অঙ্কটা বোঝে বলেই এই খেলাটা খেলেছে, এবং আজকে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। আমার লজ্জা করছে বলতে, আমি ল পড়েছি, এরা পড়েছে, এরা সব আমার কলেজের জুনিয়র, এবং আমি যতজন আমার সিনিয়র বা যারা আজকে জাজ হয়ে গেছে তাদের সাথেও কথা বলেছি, তাদেরও লজ্জায় মাথায় হেঁট হয়ে গেছে। এ সরকারের দুর্নীতিতে যারা করেছেন তারা তো দুর্নীতি করেছেন। ও একজন শিক্ষক ওই জায়গায় বসিয়েছেন, ওকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে বসিয়েছিলেন কেন? কারণ তিনিও ওই কলেজে পড়েছিলেন, তার সম্পর্কে ভালো ধারণা ছিল, সে করেছে এই কাণ্ড। আপনি ভাবুন। আমি আসবো, আমি আলোচনায় আসার আগে একটু দেখে নিই। মধ্যরাতে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের ঢেউ, এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও, স্লোগান, ধস্তাধস্তি, অবস্থানে অনড়। সুপ্রিম নির্দেশকে সামনে রেখে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার কি দেখুন। কেউ বলছে
বলছেন রাতের পর রাত জাগবো, কেউ বলছেন গুলি করে দিলেও তালিকা না পাওয়া অবধি সরছি না। মধ্যরাতে বিক্ষোভের ঢেউ, হাততালি দিয়ে ফাঁকা বোতল বাজিয়ে স্লোগান তুলে প্রতিবাদ চলে রাতভর। যতক্ষণ না যোগ্য অযোগ্য বাছাই হবে ততক্ষণ চলবে আন্দোলন। সেই হুঙ্কার দিয়েই সোমবার এসএসসি ভবনে ঘেরাও করেন প্রতিবাদী শিক্ষকরা। যত রাত বেড়েছে আন্দোলনের ঝাঁজ বেড়েছে। রাজ্য তোলপাড় করার ডাক দিয়েছেন চাকরিহারারা, কিন্তু রাতভর বিক্ষোভের নির্যাস কি শূন্য। সুপ্রিম নির্দেশকে সামনে রেখে তালিকা তো দূরের কথা, যোগ্য নাকি অযোগ্য সেই তরজাতেই গেল না এসএসসি। তাহলে কিভাবে জানা যাবে কে যোগ্য কে অযোগ্য? আইনি পথে কোন দিকে এগোচ্ছে এসএসসি, জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোন পথে স্থায়ী সমাধান? রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয়, তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। আন্দোলনকে সামনে রেখে পেছনে যে রাজনৈতিক ছক কষা হচ্ছে সে নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। যোগ্য অযোগ্যের সমালোচনার পাহাড়, একদিকে বিক্ষোভের ঢেউ, অন্যদিকে সমালোচনা তরজার পাহাড়। যোগ্য অযোগ্য নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। যা কিছু হচ্ছে, যা কিছু দেখছেন, যা কিছু হবে, তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি। সব কিছু সরকারের ঘরে আছে। এই যে অযোগ্য তকমাটা এদের শরীরে লেপে দেওয়া হয়েছে, তার কে দায়িত্ব নেবে? মাইনে যে ফেরত দিতে হবে না তার গ্যারেন্টি কে দেবে? তার পদত্যাগ করা উচিত। একটা কথার দাম রাখতে পারে না, সে মন্ত্রী কিসের? সোমবার মধ্যরাতে বিক্ষোভে দেখা যায় কিছু চেনা মুখ। আরজিকর আন্দোলনের কয়েকজন জুনিয়র চিকিৎসকরা যোগ দেন চাকরি হারাদের আন্দোলনে। মঙ্গলবার আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের শিক্ষকতার মেয়াদ বাড়িয়েছে। তবুও বিভ্রান্ত শিক্ষকরা। 31শে ডিসেম্বরের পর কি অনিশ্চয়তা কাটছে না, ভরসা পাচ্ছেন না, তাই আন্দোলনের পথেই হাঁটছেন চাকরিহারারা। এই অচলাবস্থা কাটবে কিভাবে? দায় ঠেলাঠেলি, সমালোচনা, তরজা, বিক্ষোভ, আন্দোলন তো চলছেই, তবে পিছিয়ে পড়ছে পড়ুয়ারা। এই আন্দোলন কি সমাজ গড়ার কারিগরদের বিচার এনে দেবে, নাকি বিক্ষোভের রোষে আরও বাড়বে জটিলতা? কলকাতা টিভি। একটু আগেই বৈঠক শেষে বেরিয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা তারা কি জানিয়েছেন বৈঠক সম্পর্কে একটু দেখাবো আপনাদের। স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদেরকে সার্ভিস কন্টিনিউয়েশন দেওয়া হোক 31/12/2025 অবধি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে, আমরা সেই লিস্ট জানি না, সেটার ক্লারিফিকেশনের জন্যই আমরা গিয়েছিলাম। আলটিমেটলি যেটা আমরা জানলাম, দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে 3rd পর থেকে বাকি কাউন্সিলিংগুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইল্লিগালিটির মধ্যে পড়ছে, টেন্টেড নয় কিন্তু ইল্লিগালিটির মধ্যে পড়ছে, এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন। সেই জায়গাতেই আমরা সম্মত হয়নি। তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিং এর কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন, তারা স্কুলে যেতে পারবেন 31/12/2025। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়। আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন, কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ব না। অর্থাৎ এই আন্দোলনে অনড় থাকছেন চাকরিহারারা। আমি একটু আসবো ওবায়দুলের কাছে, এরপর কি তাহলে? আমাদের এসএসসি যখন এর ব্যাখ্যা দিতে পারছে না,
তাহলে শিক্ষামন্ত্রী বলছেন যে তিনি আইনি পথে আমাদের সহায়তা করবেন, এবং তিনি এর আগের যে আমাদের সাথে মিটিং হয়েছিল সেখানে বলেছিল আইনি পরামর্শ নিয়েই যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যাবে কিনা সেটা আমরা ভেবে তারপরে আমরা কথা বলে তারপরে আমরা পাবলিশ করব, সেটা আইনজ্ঞদের পরামর্শ নিয়ে। তো তিনি একদিক থেকে বলেছেন যে যদি যোগ্যদের তালিকা প্রকাশ করা হয় তাহলে কোর্ট অফ কন্টেম্প্ট হবে, অর্থাৎ যে থার্ড কাউন্সিলিংয়ের পর যাদেরকে ইলিগাল রিক্রুটমেন্ট বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের এক জায়গায় লেখাও আছে যে সেটা প্রসেসটা লিগাল নয়, সেহেতু যদি আমরা যেহেতু 8 বা 9 কাউন্সিলিংয়ের পুরোটাই যোগ্য প্রার্থীদের তালিকা চাইছি, সেক্ষেত্রে গিয়ে কোর্ট অফ কন্টেম্প্ট হয়ে যেতে পারে, আইনগত বাধা সৃষ্টি হতে পারে। আমরা তার জন্য পরবর্তীতে দাবি করেছি অযোগ্যদের লিস্ট পাবলিশ করে তাদেরকে চিহ্নিত করা হোক। অযোগ্যদের লিস্টে পাবলিশ করা কেন যাচ্ছে না? তার কারণটা হচ্ছে, আপনি এক্ষুনি শঙ্কুদার কথা শুনছিলেন, শঙ্কুদা বলছিলেন যে এটা লার্জ স্কেল ক্রাইম হয়েছে। এবার এই ক্রাইমটা যদি হয়ে থাকে তার জন্য একটা ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে আমাকে বলুন তাহলে ইনভেস্টিগেশনটা করে কি লাভ হলো? আপনি ইনভেস্টিগেশনটা করে কিছু লোককে গ্রেপ্তার করার কথা বললেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো। আজকে যেটা অতনুদা বলছিলেন যে এসএসসির কিছু মানে এসএসসির মধ্যে থেকে তাদের দায়িত্ব ছিল পরীক্ষা নেওয়া, তাদের দায়িত্ব ছিল ওএমআর শিট প্রিজার্ভ করা, আলাদা করার সদিচ্ছা আছে না। কিন্তু আপনি একটা কথা বুঝুন, সেটা হচ্ছে এসএসসি যে অফিসাররা বা যে পদাধিকারীরা এই গন্ডগোলের সঙ্গে যুক্ত, এই ক্রাইমের সঙ্গে যুক্ত, তারা সবাই জেলে, দে আর আউট অফ দি এসএসসি সিচুয়েশন নাও। এবারে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়ার পরে ইনভেস্টিগেশন কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা মানে এটা নো ওয়ান কিল জেসিকা হয়ে যাবে, এটা যেটা হবে সেটা হচ্ছে এই 26,000 লোকের চাকরি চলে যাবে, কিন্তু আলটিমেটলি কাউকে চার্জশিট দেওয়া যাবে না, কারোর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং হবে না। হচ্ছে না তো? সিবিআই এসে বলুক আমরা 3 মাসের মধ্যে আমি একদম স্পষ্ট কথা জিজ্ঞাসা করছি, অর্ক সব কথা বুঝলাম, তাহলে 21 তারিখ তালিকা প্রকাশ করার আশ্বাস দেওয়ার উৎসটা কি? দেখুন কেন মন্ত্রী এই কথা বলেছিলেন, পরবর্তীকালে উনি আইনজীবীদের সাথে কথা বলে কেন মানে স্ট্যান্ড পয়েন্ট পাল্টেছেন, কি আলোচনা করেছেন, এটা তো একদম ইন্টারনাল, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যদি আমি আইনি জটিলতার কথা বলি, আইনি জটিলতার প্রথম পয়েন্টটাতে যেটা আটকে যাচ্ছি আমরা, যেটা আমার যেটা মানে পার্সোনালি ক্রাইম ইনভেস্টিগেট হচ্ছে কিন্তু কোনো ক্রিমিনাল পর্যন্ত পৌঁছতে পারছি না, শাস্তি পাচ্ছে কারা? শাস্তি পাচ্ছে অন্য লোকেরা। শিক্ষামন্ত্রী ক্রিমিনাল খুঁজে পাচ্ছ না, চার্জশিটে নাম এসছে, ক্রিমিনাল খুঁজে পাচ্ছ না, তুমি যেটা বলছো আমি বুঝিয়ে দিচ্ছি। এক মিনিট তার শাস্তি হবে, তার আগে তো ক্রিমিনাল হবে না। বাবা আমি দুজন উকিল আছো তো, এক সেকেন্ড শুনে না, এটা কেসটা কি হয়েছে বুঝতে হবে দিদি। কেসটা হয়েছে বাড়িতে চুরি হয়ে গেছে, চুরি করার জিনিসপত্র চোর নিয়ে চলে গেছে। দাঁড়া বাবু দাঁড়া, পুলিশ এবার তদন্ত করে চোরকে অ্যারেস্ট করেছে, পুরো মাল রিকভারি করতে পারেনি, চোর নোবেল প্রাইজটা গলিয়ে দিয়েছে, তার মানে সিবিআই চলে গেছে। এইটা হচ্ছে ঘটনা, তার জন্য এফেক্টেড হয়েছে। এটা তো খুন, তাহলে তো চার এক সেকেন্ড শঙ্কু এক সেকেন্ড অতনু, তার মানে যোগ্য অযোগ্য চাল আর কাপড় আলাদা করার কোনো ফর্মুলাই বেরোচ্ছে না, তাহলে মাসুলটা দিতে হচ্ছে ফাইনালি এই ওবায়দুর রহমানদের। খুব সহজ বিষয়, চাল আর কাপড় আলাদা করার বিষয়টা খুব সহজ, কিন্তু তারা অনেকে তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শুধু দ্বন্দ্বের এবং ঝগড়ার মধ্যে লিপ্ত থাকছে, তারা কেউ একত্রিত হয়ে রাজনীতির শিকার হচ্ছে। আমরা রাজনীতির শিকার হচ্ছি, সরাসরি বলছি আমরা রাজনীতির শিকার করছি। কেউ একত্রিত হয়ে যে এই যে যোগ্য প্রার্থীদের মধ্যে অনেকে টপার আছে, অনেকে তার সাবজেক্টের গোল্ড মেডেলিস্ট আছে, অনেকে যোগ্য যাদের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সিবিআই এবং প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের বেঞ্চ, সেই বেঞ্চও আজ পর্যন্ত অভিযোগ আনতে পারেন, অভিযোগ আসেনি, তা সত্ত্বেও তাদের চাকরিটা বাতিল হয়ে গেছে। তাহলে প্রথম দিন থেকে আমরা চাইছি স্কিলটা হচ্ছে ভাই যেরকম বললেন যে খুব সোজা প্রসেস, একদম আরো সোজা প্রসেস ছিল হচ্ছে এসএসসি রাজ্য সরকার পর্ষদ একটা এফিডেভিট দিয়ে দিক না যে এতজন যোগ্য এতজন অযোগ্য,
আজ অবধি এতবার করে এফিডেভিট বদলেছেন, কোনো জায়গায় স্টিক থাকতে পারলেন না যে আমার এতজন হচ্ছে যোগ্য, এতজন হচ্ছে অযোগ্য। সবচেয়ে যেটা মুশকিলের ব্যাপার, যেটা জিনিসটা নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে আরও যেটা শঙ্কার, যে সুপ্রিম কোর্টে যে মডিফিকেশন করতে পর্ষদ গেছিল, পর্ষদ একদম পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে যে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং কি পদ্ধতিতে নিয়োগ হবে সেটা মে মাসের মধ্যে জানাতে হবে। তাহলে এবং বলে যে মে মাসের মধ্যে যদি বিজ্ঞপ্তি না করা হয় তাহলে এই যে রিলিফটা দিয়েছে, টেম্পোরারি রিলিফ, মানে যারা হচ্ছে এখন অবধি টেন্টেড নয় বা চিহ্নিত যারা নয় তারা যে স্কুল চালিয়ে যেতে পারবেন, সেই রিলিফটা হচ্ছে কোর্ট প্রত্যাহার করে নেবে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতেই যে এই যে আজকে বলছে যে রিভিউ পিটিশনে যাবে, এই রিভিউ পিটিশনে যাওয়ার জায়গাটা কনসেন্ট দিয়ে এসছে রাজ্য সরকার। রাজ্য সরকার তো মেনে নিয়েছে, যে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টকে এটা বলেছে, মেনে নিয়ে এসছে, কনসেন্ট দিয়ে এসছে। না চাকরিহারারা তারা বলছেন রিভিউ পিটিশন না জমা পড়া পর্যন্ত তারা আন্দোলনের পথ ছাড়ছেন না। প্রশ্ন হচ্ছে যে কেনই যোগ্য অযোগ্য আলাদা করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে সুবিচার করা যাচ্ছে না? কাদের ভুলের বা কাদের অন্যায়ের মাসুল দিতে হচ্ছে এই চাকরিহারাদের? এবং একই সঙ্গে এ প্রশ্ন উঠছে যে চাকরিহারারা তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির বোরে হয়ে উঠছেন? আসলে কি সলিউশনের সদিচ্ছা থাকছে নাকি শুধুমাত্র রাজনীতি হচ্ছে? আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।